আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাপল অনলাইন স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি, নর্মাল প্যাটার্ন অফ আ সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অর্থাৎ সেন্টেন্সের নর্মাল প্যাটার্নটা কী, কেমন হবে, সেন্টেন্সগুলো গঠন কীভাবে হবে এবং সেন্টেন্সের প্রকারভেদ কী, এই পুরোটাই। আগে বলে রাখি, শুধুমাত্র এটি অ্যাকাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ না, এটি অ্যাকাডেমিক এবং নন অ্যাকাডেমিক প্রতিটি ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। চাকরি থেকে শুরু করে সব জায়গায় এই বিষয়টি লাগে। এবং এই ক্লাসটি তোমরা ভালো করে দেখলে টাফেল ক্লিপসের এক্সারসাইজ 1টাও কাভার হয়ে যাবে। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে দেখি ইট ইজ আ বিউটিফুল। ইট ইজ আ বিউটিফুল যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি একটা প্রেজেন্ট আছে, ইট ইজ এ বিউটিফুল। ইট ইজ এ বিউটিফুল কি, এটা সুন্দর। সুন্দর কি, এটা অর্থ পুরোপুরি প্রকাশ করছে না। কিন্তু যদি বলি দ্য ফ্লাওয়ার লুকস ভেরি নাইস, ফুলটি খুবই সুন্দর, এটি অর্থ পুরোপুরি প্রকাশ করছে। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি, অন্তত বাক্য হতে গেলে পুরো অর্থ প্রকাশ করতে হবে, তাই উপরের সেটি সেন্টেন্স হয়নি আর নিচেরটি সেন্টেন্স হয়েছে। আমরা যদি আবার দেখি, মিস্টার এক্স বলছে দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। এখানে আমরা কি কতগুলো পেয়েছি? অনেকগুলো ওয়ার্ড পেয়েছি। দেয়ার ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড ইট এক্সপ্রেসেস এ কমপ্লিট সেন্স। কিছু শব্দগুচ্ছ, এখানে অনেকগুলো শব্দ আছে হয়ে গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দগুচ্ছ গঠন করেছে এবং একটা পরিষ্কার অর্থ প্রকাশ করছে, তাই এটি সেন্টেন্স। কিন্তু মিস্টার ওয়াই অ্যান্সার দিচ্ছে ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ বা যথার্থই। মিস্টার ওয়াই কিন্তু একটা ওয়ার্ড দিয়েই উত্তর দিয়েছে, সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞায় বলতে পারি এ ওয়ার্ড একটা শব্দ হতে পারে, অর এ গ্রুপ অফ ওয়ার্ডস একগুচ্ছ শব্দ হতে পারে, হ্যাভিং আ ক্লিয়ার মিনিং ইন এ গিভেন কনটেক্সট, একটা বিষয়ে পরিষ্কার অর্থ থাকবে, সেটাকে আমরা সেন্টেন্স বলবো। অর্থাৎ সেন্টেন্স বলতে গেলে কোনো একটা বিষয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে। ওকে, আমরা চলে যাই পরে, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। অর্থাৎ বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি, স্ট্রাকচারটা কি, গঠনটা কি। সেন্টেন্সের গঠনে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, কমপ্লিমেন্ট বা অবজেক্ট। আমরা কমপ্লিমেন্ট এবং অবজেক্ট একই কথা, একটু পার্থক্য আছে যেটা আমি অন্য একটা ক্লাসে বুঝিয়ে দিব, প্লাস মডিফায়ার। এখানে মনে রাখবে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে, যদিও ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আন্ডারস্টুড থাকে অর্থাৎ উহ্য থাকে। কিন্তু কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার কমপ্লিমেন্ট মডিফায়ার কোনোটাই না থাকতে পারে, কিন্তু সাবজেক্ট ভার্ব থাকবেই। আমরা প্রথমেই সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করছি, যেটা আমরা গ্রামারগুলোতে সাধারণত দেখে থাকি। সেন্টেন্সের দুইটা অংশ, একটাকে সাবজেক্টকে আমরা সাবজেক্টই বলি, আর বাকি সাবজেক্ট ছাড়া বাকি অংশটিকে আমরা প্রেডিকেট বলি। আচ্ছা, সাবজেক্ট আর প্রেডিকেট তাহলে কি? সাবজেক্টটা হচ্ছে সেন্টেন্সে আমরা যার সম্বন্ধে কিছু বলি, সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলে থাকি, সেটাই হচ্ছে সাবজেক্ট। কে কাজটা করছে, সেন্টেন্সটা কে সংগঠন করছে, কার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে রাখি। আর বাকি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা প্রেডিকেট বলে থাকি। অর্থাৎ সাবজেক্ট ছাড়া বাকি যে অংশ আছে ভার্ব থেকে, পুরোটাকে প্রেডিকেট বলি। এখন যদি আমি একটা এক্সাম্পল দেখে ক্লিয়ার করি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো, দ্য সান সূর্য সম্পর্কে বলা হচ্ছে যে রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে। দ্য সান অবশ্যই সাবজেক্ট, আর রাইজেস ইন দ্য ইস্ট প্রেডিকেট। সাধারণত মনে রাখবে, সাধারণত সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে থাকে। কখনো কখনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে তা ভিতরে যেতে পারে, আবার কখনো কখনো চেঞ্জ হতে পারে। এটা নির্ভর করবে সেন্টেন্সের উপরে। যেমন সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, হ্যাভ আই নান, সিলভার অ্যান্ড গোল্ডটা আগে চলে আসছে, না আইটা পরে চলে গেছে, কিছু ব্যতিক্রম আছে। আর আরেকটা হচ্ছে দেয়ার এবং ইটের ব্যবহার। ইন্ট্রোডাক্টরি হিসেবে যখন দেয়ার এবং ইট ব্যবহার হয়, তখন সাবজেক্টটা পরে বসে। আমি ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ক্লাস যেটা দিব, অবশ্যই সেটাতে এটা ক্লিয়ার করে দিব। তাহলে আশা করি বোঝা গেল সাবজেক্ট এবং প্রেডিকেটের বিষয়টা। এবার আমি আসি নর্মাল সেন্টেন্সে স্ট্রাকচার। আমরা শুধু সাবজেক্ট প্রেডিকেট বুঝলেই হবে না, প্রেডিকেটের মধ্যে যে ভার্ব ছিল, কমপ্লিমেন্ট বা অবজেক্ট ছিল, মডিফায়ার ছিল, এই প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা করে বুঝতে হবে। অর্থাৎ আমরা প্রথমে তাহলে শুরু করি সাবজেক্ট থেকে। সাবজেক্টটা কি?
সাবজেক্ট আমরা চিনব কীভাবে? একটা সেন্টেন্সে শুধু শুরুতে থাকলে সাবজেক্ট বা কতটুকু সাবজেক্ট সেটা আমরা খুঁজে বের করব। আর তোমরা যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে ভালোভাবে চিনতে না পারো বা অবজেক্টকে চিনতে না পারো, তোমরা কিন্তু ভয়েসও পরিবর্তন করতে পারবে না, কারণ সেখানে সাবজেক্ট এবং অবজেক্টের ট্রান্সফর্ম ছিল। ওকে, ভার্বকে হু, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন রানা প্লেজ ওয়েল, প্লেজ খেলে ভার্ব, কে খেলে, রানা খেলে সাবজেক্ট। আই অ্যাম রিডিং পড়িতেছে, অ্যাম রিডিং কে পড়িতেছে, আমি সাবজেক্ট। উই দ্য পিপুল অফ বিডি মানে বাংলাদেশ, উই দ্য পিপুল অফ বাংলাদেশ শুড স্টে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, অর্থাৎ এখানে উই দ্য পিপুল অফ বাংলাদেশ সাবজেক্ট। মনে রাখবে এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, যেটা আমি আগেও বলেছি আবারও দিলাম। ইংরেজির প্রত্যেকটা বাক্যে অবশ্যই সাবজেক্ট থাকবে। আর আরেকটা কথা মনে রাখবা, সাবজেক্ট সবসময় নাউন হবে, অর্থাৎ সাবজেক্ট সবসময় নাউন হবে। আর নাউন যেখানে বসে আমরা জানি নাউনের পরিবর্তে কে বসে, প্রোনাউন বসে। সাবজেক্ট সবসময় নাউন হবে, নাউন হতে গেলে প্রোনাউন হতে পারে, আবার নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে। প্রথম এক্সাম্পলটা রানা প্লেজ, রানা নাউন, আই প্রোনাউন। আর থার্ড এক্সাম্পলে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, এটা নাউন ফ্রেজ হয়ে গেছে। এটা ফ্রেজ হয়ে গেছে কারণ উই দ্য পিপুল অফ বাংলাদেশ পুরোটা একসাথে আসার কারণে এটা ফ্রেজ হয়ে গেছে। ওকে, এই পুরোটাই নাউন বা প্রোনোমিনাল ফ্রেজ, যেটাই বলি না কেন। ওকে, নেক্সট চলে যাই আমরা নর্মাল সেন্টেন্স প্যাটার্নে। আমরা এবার ভার্বকে দেখি। ভার্ব হচ্ছে কি অ্যাকশন, অ্যাকশন মানে কাজ, অর্থাৎ যার দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা উপরে এক্সাম্পলগুলো আবার দেখি। রানা প্লেজ ওয়েল, আই অ্যাম রিডিং, রেড মার্ক করা আছে প্লেজ, অ্যাম রিডিং, শুড প্লে, এগুলো হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্ব এখানে প্লে, রিড, স্টে। তাহলে আমি অ্যাম রিডিং, শুড প্লে, স্টেকে পুরোটাকে ভার্ব বলছি কেন? অ্যাম রিডিং কি ভার্ব? তাহলে অবশ্যই, কারণ সে পুরোটা কাজ সম্পাদন করছে। যদি আই অ্যাম না থাকতো, আই রিডিং হতো, তাহলে কিন্তু সেন্টেন্স হতো না। অর্থাৎ হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব মিলেও ভার্ব হয়েছে, তবে সেটা ভার্ব ফ্রেজ হয়ে যায়। অর্থাৎ ভার্বকে দুইভাবে ভাগ করা যায়। তার আগে আমি বলে দিই, প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকবে। এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ ভার্ব। আর হচ্ছে দ্য ভার্ব মে বি আ সিঙ্গেল ওয়ার্ড, এই ভার্ব ফ্রেজ, যেটা বললাম একটা ওয়ার্ড দিয়েও ভার্ব হতে পারে, আবার ভার্ব ফ্রেজও হতে পারে। পরেরটাতে যাই আমরা, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। অবজেক্ট বা কমপ্লিমেন্ট এটা চিনব কীভাবে? ভার্বকে আমরা প্রশ্ন করবো হোয়াট, হোয়াট কি, হোম কাকে, কি বা কাকে দ্বারা, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অবজেক্ট। রানা গিভস মি এ পেন, রানা গিভস দেই, মি আমাকে, কাকে, আমাকে, কি দা এ পেন। তার মানে এখানে দুইটা অবজেক্ট, মি একটা এ পেন। অর্থাৎ অবজেক্ট একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আই এম রিডিং আ নোভেল, আই এম রিডিং আমি পড়িতেছি, কি পড়িতেছি, আ নোভেল। উই দ্য পিপুল অফ বাংলাদেশ শুড স্টে অবস্থান করতে হবে কোথায়? অ্যাট হোম ইন দ্য সিচুয়েশান। এখানে কিন্তু বলছে না কি বা কাকে, তাই এখানে এই সেন্টেন্সটায় অবজেক্ট বা কমপ্লিমেন্ট নাই। ওকে, এভরি সেন্টেন্স ইন ইংলিশ ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট। প্রত্যেক সেন্টেন্স, যেটা আমি এর আগেও বলে ফেলেছি। আর দ্য অবজেক্ট মাস্ট বি এ নাউন অথবা প্রোনাউন, ঠিক সাবজেক্টের মতো। সাবজেক্ট যেমন নাউন হতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউন হতে পারে, অবজেক্টও নাউন হতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে এবং নাউন ক্লজ হতে পারে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহারটা দুটোই নাউন এবং প্রোনাউন। ওকে, আমরা লাস্ট আসি মডিফায়ারে। মডিফায়ারটা কি? মডিফায়ারের বাংলা অর্থ বিশেষক। বিশেষকটা কি? এটা পার্টস অফ স্পিচে আমরা জানি ভার্ব তো ভার্ব, সাবজেক্ট হচ্ছে সবসময় নাউন, কখনো কখনো প্রোনাউনের পরিবর্তে প্রোনাউন বসে, কমপ্লিমেন্ট বা অবজেক্টও নাউন, তার পরিবর্তে প্রোনাউন বসে। তাহলে মডিফায়ারটা কি? মডিফায়ারটা সময় অ্যাডভার্ব, মনে রাখবে মডিফায়ার সবসময় অ্যাডভার্ব। তাহলে মডিফায়ারটা আমরা কীভাবে চিনব? পিএমটি, একটা সহজ কথা মনে রাখবে, পিএমটি, পি এ প্লেস, এম এ ম্যানার, টি এ টাইম, প্লেস ম্যানার টাইম, পিএমটি। প্লেস ম্যানার টাইম দেওয়ার কারণ হচ্ছে প্লেস স্থান, স্থান আমরা কীভাবে পাই? হোয়ার দ্বারা প্রশ্ন করে, কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা প্লেসের উত্তর পাই, কোথায়। ম্যানার হচ্ছে ধরন, অর্থাৎ কিভাবে বা কেমন করে, কিভাবে বা কেমন করে। আর টাইম হচ্ছে সময়, সময় হচ্ছে হোয়েন, হোয়েন মানে কখন। এই যে কখন, কোথায়, কিভাবে, আমরা এভাবেও বলতে পারতাম, কিন্তু একটু ঘুরিয়ে বলেছি কোথায়, কিভাবে, কখন। কারণ যদি সেন্টেন্সে মডিফায়ার একটা থাকে তাহলে সে বসে গেল, দুইটা থাকে তাহলে প্লেস ম্যানার টাইমের মধ্যে যে আগে থাকবে সে আগে বসবে। অর্থাৎ প্লেস ম্যানার টাইম এটা একটা সিকোয়েন্সে বসবে, টাইম কখনোই প্লেস ম্যানারের আগে আসবে না। এবং সাধারণত মনে রাখবে সেন্টেন্সের শেষে টাইমটা চলে যায়,
উই গো হোম অন ফুট এভরিডে। আচ্ছা, এখানে আমরা আন্ডারলাইন করেছি হোম, অন ফুট আর এভরিডে। এখন দেখো হোমটা কি অবজেক্ট? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে? উই গো, আমরা যাই। কি যাই? বাড়ি যাই। বাড়ি কি যেতে পারে? নিশ্চয়ই বাড়ি অবজেক্ট না, অর্থাৎ বা কমপ্লিমেন্ট না, কারণ বাড়ি যেতে পারে না, বাড়ির পা হাত কিছুই নাই। কোথায় যাই? হোম। তার মানে এটা হচ্ছে মডিফায়ার প্লেস। কিভাবে যাই? কেমন করে যাই? অন ফুট, পায়ে হেঁটে, মডিফায়ার অফ ম্যানার। আর কখন যাই? এভরিডে, মডিফায়ার অফ টাইম। এই সেন্টেন্সটা তোমরা ঘুরিয়ে লিখতে পারো এভরিডে উই গো হোম অন ফুট, কিন্তু কখনোই লিখতে পারো না উই গো হোম এভরিডে অন ফুট, কারণ টাইম কখনোই ম্যানার বা প্লেসের মধ্যে বা আগে আসবে না। আর প্রত্যেকটা সেন্টেন্সে যে মডিফায়ার থাকবে এমন কথা না, এটা সেন্টেন্সের অলংকার, এটা নির্ভর করবে সেন্টেন্সের অর্থের উপরে। এই ছিল আমার সেন্টেন্স প্যাটার্ন বা স্ট্রাকচার নর্মাল সেন্টেন্স। আমরা এবার আসবো সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে। তার আগে আমরা একটু কিছু এক্সাম্পল দেখি। শি রিডস ইন ক্লাস 10, ফুল স্টপ হয়েছে। ডাজ শি রিড ইন ক্লাস 10? সে কি এটা প্রশ্ন করেছে? অবশ্যই। সিট ডাউন, বসে পড়ো। বুঝতে পারছি আদেশ, উপদেশ বা কোনো একটা কমান্ড আছে এখানে। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এখানে প্রার্থনা আছে বা ইচ্ছা প্রকাশ করছে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এটা মনের আবেগ প্রকাশ করছে। তার মানে এখানে তোমরা কি দেখলা? এখানে দেখলা কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সের প্রকারভেদ। এই সেন্টেন্সকে আমরা at a glance a sentence are divided into two kinds, দুইভাবে আমরা ভাগ করতে পারি, একটা অর্থ অনুসারে, একটা স্ট্রাকচার অনুসারে বা গঠন অনুসারে। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স এবং গঠন অনুসারে সেন্টেন্স। আমরা দুটোই দেখব। দেখো অর্থ অনুসারে সেন্টেন্সটা আমরা আগে দেখি। আমরা এখানে 5টা সেন্টেন্স দিয়েছি। অরেঞ্জ ইজ এ নিউট্রিশাস ফুড, সেন্টেন্সটার বৈশিষ্ট্য দেখো, সাধারণ বর্ণনা বোঝাচ্ছে অরেঞ্জ ইজ আ নিউট্রিশাস ফুড এবং শেষে ফুল স্টপ হয়েছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবারও বলছি, সাধারণ বর্ণনা বুঝিয়েছে, সাধারণ বর্ণনা বুঝালে এবং শেষে ফুল স্টপ থাকবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। হু ডাজ নট লাইক অরেঞ্জ, প্রশ্ন করা বুঝেছে, প্রশ্ন করলে অবশ্যই ইন্টারোগেটিভ এবং শেষে নোট অফ ইন্টারোগেশন কোশ্চেন মার্ক থাকবে। লেট আস বাই অ্যান অরেঞ্জ, চলো আমরা অরেঞ্জ কিনি। এখানে লেটাস, চলো, কমান্ড, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব এসবের মধ্যে আছে, সেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং শেষে ফুল স্টপ আছে। এটা কিন্তু পাংচুয়েশনের ক্ষেত্রেও লাগবে, মনে রাখবে। মে দ্য অরেঞ্জ বি টেস্টি, মে দ্য অরেঞ্জ বি টেস্টি, এটা ইচ্ছা, হ্যাঁ টেস্ট অরেঞ্জগুলো টেস্টি হতে পারে, এটা আমাদের মনের ইচ্ছা। এটা ইচ্ছা যেহেতু প্রকাশ করছে, অপটেটিভ। হাউ ফাইন দ্য অরেঞ্জ ইজ, এটা আবেগ বোঝাচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম সেন্টেন্স 5 প্রকার। চলে আসি আমরা সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা আগেই বলেছি, সাধারণ বর্ণনা বোঝাবে, শেষে ফুল স্টপ বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা বোঝাবে এবং শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড বোঝাবে, এক কথায় কমান্ড, কমান্ডের মধ্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ সব কিছু বোঝানো হয়, সেহেতু এটা ফুল স্টপ বসবে শেষে। অপটেটিভ সেন্টেন্স এটা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, ইচ্ছা বা প্রার্থনা, লাস্টে ফুল স্টপ বসবে। এক্সক্লেমেটরি আবেগ বোঝাবে এবং সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ আবেগ চিহ্ন বসবে। এটা বিস্ময় চিহ্ন বলবা না, অবশ্যই এটাকে আবেগ চিহ্ন বলবা, কারণ বিস্ময় আবেগেরই একটা অংশ। আমি একটু পিছনে আসি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভকে একটু ব্যাখ্যা দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চিন, WH কোশ্চিন আর ট্যাগ কোশ্চিন। এগুলো আমরা পরবর্তীতে ট্যাগ কোশ্চিনে যখন ক্লাস দিব তখন এটা আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিব। আর অ্যাসার্টিভ সেন্টেন্স শুধু না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই 3টে সেন্টেন্সকেই 2ভাবে ভাগ করা যায়, সেটা একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, হ্যাঁ বোধক আর না বোধক, যেটা আমার পরবর্তী ক্লাসের টপিক হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স আরম্ভ হয় 2ভাবে, একটা ভার্ব দ্বারা, একটা লেট দ্বারা। লেটও ভার্ব, কিন্তু এটা বোঝার সুবিধার্থে বলি, ভার্ব যে কোনো ভার্ব দ্বারা আরম্ভ হতে পারে, আবার লেট দ্বারা আরম্ভ হতে পারে। ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে আইডেন্টিফাই দ্য নেমস অফ দ্য সেন্টেন্সেস, আমরা অর্থ অনুসারে চেঞ্জ করেছি, আমরা গঠন অনুসারে আসবো। তার আগে আমরা সেন্টেন্সের একটু এক্সাম্পল দেখবো। দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি নাইস, এখানে কটা ভার্ব আর কটা সাবজেক্ট? দেখো, দ্য ফ্লাওয়ার সাবজেক্ট, লুক ভার্ব। এখানে একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, তাহলে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। তার মানে বুঝলাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, অর্থাৎ একটাই ক্লজ থাকে। ফ্রেজ অ্যান্ড ক্লজের ক্লাসে এই টপিকটা আরও স্পষ্ট হবে। দো দ্য ফ্লাওয়ার্স লুক নাইস,
এটা একটা ক্লজ। এখানে দ্য ফ্লাওয়ার সাবজেক্ট লুক ভার্ব, ইট হ্যাজ নো স্মেল, ইট সাবজেক্ট হ্যাজ ভার্ব, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং ইট হ্যাজ নো স্মেল এটা স্বাধীন, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এ পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু দো দ্য ফ্লাওয়ার্স লুক নাইস, যদিও ফুল খুবই সুন্দর, দেখতে সুন্দর, তাহলে কি এ পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে না, এ পরের ক্লজের উপর নির্ভরশীল। অতএব এটা যেহেতু একটা ক্লজ আর একটা ক্লজের উপর নির্ভরশীল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এখানে আমি আবারও বলি, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, অর্থাৎ দুইটা ক্লজ আছে এবং একটা ক্লজ আর একটা ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ এক ক্লজ আর এক ক্লজকে ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। এবং ফাইনালি দেখি, ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার আর পিপুল লাইক ইট, মাঝে অ্যান্ড আছে। ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, পিপুল লাইক ইট, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বলি আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, স্বাধীন ক্লজ, এরা কারো উপর নির্ভর করছে না এবং অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত আছে। তাহলে দুটা স্বাধীন ক্লজ যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। অতএব কম্পাউন্ড সেন্টেন্সে দুটা স্বাধীন ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্বাধীন এবং একটা নির্ভরশীল ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আর সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ক্লজ থাকবে। আশা করি ক্লাস বুঝতে পেরেছো। দেখে নাও, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাহলে সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার। আমার পরবর্তী ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে আমি আপলোড দিব। যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দ্রুত, এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং উইদাউট ওয়েস্টিং এনি টাইম ইউ ক্যান গেট দ্য ক্লাস। এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। আজকে এ পর্যন্তই।